প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা রইল। আজ পহেলা ফাল্গুন, 14 ফেব্রুয়ারি 2022 খ্রিস্টাব্দ, বিশ্ব ভালোবাসা দিবস এবং পহেলা ফাল্গুনের আগুন জ্বলা শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনলাইন ক্লাস শুরু করছি। আমি সুমন কর্মকার, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আমরা আজকে ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা এর প্রথম পত্রের একটা টপিক নিয়ে আমরা আলোচনা করব। ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা। ফিন্যান্স ও ব্যাংকিং ও বিমার সর্বশেষ যে অধ্যায়টা সেটা হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার, নবম অধ্যায়। ঝুঁকি এবং মুনাফার হার, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই মুনাফার হার বলতে আমরা কি বুঝবো। দেখো, আমি তোমাদেরকে একটা উদাহরণ দিই। ধরো, কোন একজন ব্যক্তি সে একটা ফ্ল্যাট কিনলো। এই ফ্ল্যাটের ক্রয় মূল্য হচ্ছে 40 লক্ষ টাকা। সে 40 লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনলো, কিন্তু যে ফ্ল্যাটটা সে ক্রয় করলো সেই ফ্ল্যাটে বসবাস করে না, তার আরো থাকার জায়গা আছে, সে ওইখানে থাকে। এখন সে ফ্ল্যাটটা বিনিয়োগ হিসেবে এটা ক্রয় করলো, ক্রয় করে ফ্ল্যাটটা ভাড়া দিয়ে রাখলো এবং সে এখান থেকে মাসিক ভাড়া পাই 10,000 টাকা। ফর এক্সাম্পল, আমরা ধরে নিলাম যে ফ্ল্যাটের সে 40 লক্ষ টাকা বিনিয়োগ করছে, 40 লক্ষ টাকা দিয়ে ফ্ল্যাট কিনেছে এবং ওই ফ্ল্যাটের সে মাসিক ভাড়া পায় 10,000 টাকা। এখন 1 বছর পরে, ধরো 12 মাস বা 15 মাস এটা সে ব্যবহার করতে পারলো। 12 মাস বা 15 মাস ব্যবহার করার পরে সে এই ওই ওকে, তো এখানে ক্রয় মূল্য হচ্ছে 40 লক্ষ টাকা, মাসিক ভাড়া হচ্ছে 10,000 টাকা। তো মাসিক ভাড়া 10,000 টাকা আমরা ধরে নিলাম সে এটা ক্রয়ের 1 বছর পর সে চিন্তা করলো যে ফ্ল্যাটটা সে রাখবে না, সে বিক্রি করে দিবে। তার কাছে এটা তার টাকার প্রয়োজন বা অন্য কোনো কারণে সে বিক্রি করবে এবং যে বিনিয়োগকারী ওয়াজ লাকি এনাফ দ্যাট যে সে 40 লক্ষ টাকার ফ্ল্যাট 45 লক্ষ টাকায় বিক্রি করতে পারছে। তাহলে এখন এই যে সিচুয়েশনটা, এখানে যে অবস্থাটা বর্ণনা করা হয়েছে, এটার উপর ভিত্তি করে যদি বলা হয় যে এখানে বিনিয়োগকারীর মোট মুনাফা কত, বিনিয়োগকারীর মুনাফা কত, তাহলে আমরা নিশ্চয়ই সঠিকভাবে এটা বের করতে পারবো। বিনিয়োগকারীর মোট মুনাফা, যারা লাইভে আছো তারা ক্যালকুলেশন করে দেখতে পারো যে এখানে মুনাফা কত হবে। আমি যদি এটা ক্যালকুলেশন করি, দেখো, ফ্ল্যাট 1 বছর পরে সেটা ক্রয় করছে 40 লক্ষ টাকা দিয়ে, 1 বছর পরে সেটা বিক্রি করছে 45 লক্ষ টাকা দিয়ে। তাহলে আমরা এভাবে মোট মুনাফা হিসাব করতে পারি। মোট মুনাফা বিক্রয় মূল্য, সেটা বিক্রয় করছে 45 লক্ষ টাকা দিয়ে, বিয়োগ ক্রয় মূল্য। এখানে তো লাভ হয়েছে তার সাথে সে আরো কিছু এক্সট্রা লাভ করছে, মাসিক 10,000 করে ভাড়া দিয়েছে এবং এভাবে সে মোট পরিচালনা আয় বা মোট ভাড়া এটা বলতে পারি। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 45 লক্ষ টাকা, ক্রয় মূল্য হচ্ছে 40 লক্ষ টাকা এবং তার ভাড়া হচ্ছে 10,000 করে 12 মাস, 1,20,000 টাকা। 5 লক্ষ আর 1,20,000 টাকা টোটাল তার প্রফিট হচ্ছে 6,20,000 টাকা। আশা করি এটা সবাই বুঝতে পারছে যে এই যে সে ফ্ল্যাটটা ক্রয় করলো, এই ফ্ল্যাটটা ক্রয়ের মধ্যে তার
মাসিক ক্রয় মূল্য হচ্ছে 40 লক্ষ টাকা, তার মাসিক ভাড়া হচ্ছে 10,000 টাকা এবং 1 বছর পরে সেটা বিক্রি করছে 45 লক্ষ টাকা। এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে সেক্ষেত্রে তার মোট মুনাফা হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য যোগ মোট ভাড়া। বিক্রয় মূল্য 45 লক্ষ টাকা, ক্রয় মূল্য হচ্ছে 40 লক্ষ টাকা, বিয়োগ মোট ভাড়া হচ্ছে 10,000 করে 12 মাসে ভাড়া হচ্ছে 1,20,000 টাকা। তাহলে টোটাল তার ইনকাম হয় 6,20,000 টাকা। এটা হচ্ছে তার মুনাফা। এখন যদি তোমাকে বলা হয় যে সে কত পার্সেন্ট হারে মুনাফা অর্জন করেছে, কত পার্সেন্ট হারে মুনাফা অর্জন করেছে, যদি আমাদের এই কোশ্চেনটাকে আনসার দিতে হয় তাহলে আমরা লিখব যে মুনাফার শতকরা হার। মুনাফার শতকরা হার, এই অঙ্কটা, এই পার্টিকুলার অঙ্কে যদি আমরা বলি তার মুনাফার শতকরা হার কত হবে। সে ওই ফ্ল্যাটটা সে বিক্রি করেছে 45 লক্ষ টাকায়, লিখতে পারি 45 লক্ষ টাকা। এটার ক্রয় মূল্য ছিল 40 লক্ষ টাকা এবং এটা সে প্রত্যেক মাসে 10,000 করে ভাড়া পেয়েছে, 12 মাসে ভাড়া পেয়েছে। এ হচ্ছে তার টোটাল মুনাফা, যেটা আমরা বেরও করেছি 6,20,000 টাকা, যেটা আমরা বের করলাম। কিন্তু যদি বলে শতকরা হার কত, শতকরা হার বের করতে হলে বিনিয়োগ দ্বারা ভাগ করতে হবে। সে মূলত ফ্ল্যাটটা ক্রয় করেছে 40 লক্ষ টাকা, অর্থাৎ তার বিনিয়োগ 40 লক্ষ টাকা। এটাকে যদি আমরা 100 দ্বারা গুণ দিই তাহলে মুনাফার শতকরা হার পেয়ে যাব। আশা করি আমরা যে জিনিসটা এখন বলছি সেটা তোমরা সহজে বুঝতে পারছো যে মুনাফার শতকরা হার যদি আমরা বের করতে চাই তাহলে তার যে বিক্রয় মূল্যটা আছে সেই বিক্রয় মূল্য থেকে আমরা ক্রয় মূল্য বিয়োগ করব, তার সাথে চলতি বছরের মুনাফাটা যোগ করব, যে কত টাকা মুনাফা অর্জন করেছে তাকে আমরা বিনিয়োগ দ্বারা ভাগ করব। ভাগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে মুনাফার হার। এখানে উপরের অংশটা যোগ করলে হয় 6,20,000 টাকা, তাকে 40 লক্ষ দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব, কত হয় আমি একটু বের করি। 6,20,000 ভাগ 40 লক্ষ ইন্টু 100 সমান 15.5%। অর্থাৎ এই যে বিনিয়োগটা সে করলো বিনিয়োগকারী, এই বিনিয়োগ হতে সে টোটাল 15.50% হারে আয় অর্জন করেছে। একইভাবে আমরা যখন শেয়ারের বিনিয়োগের করতে যাব, কোন শেয়ার বা সিকিউরিটিতে বিনিয়োগের কথায় যখন যাব, তখন শেয়ার বা সিকিউরিটিতে বিনিয়োগের মোট মুনাফা শতকরা হার, শেয়ার বা সিকিউরিটি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার শতকরা হার যদি আমাদেরকে বের করতে হয় সেক্ষেত্রে আমরা একটা সূত্র লিখব, P1 minus P0 plus D1 divided by P0 into 100. P1 minus P0 plus D0 into 100. এখানে P1 মানে এখানে P1 হচ্ছে শেয়ার বা সিকিউরিটির বিক্রয় মূল্য, P0 হচ্ছে শেয়ারের ক্রয় মূল্য এবং D0 হচ্ছে লভ্যাংশ। P1 D0 বা D1 দিয়েছি, D1 দেই। শেয়ারের লভ্যাংশ বিক্রয় মূল্য হচ্ছে P1, ক্রয় মূল্য হচ্ছে P0 এবং লভ্যাংশের পরিমাণ হচ্ছে D1। এখানে এই যে অংশটা আছে, এখন যদি মুনাফা শতকরা হার না বলে আমাকে যদি বলে যে মুনাফার পরিমাণ কত, পরিমাণ বের করার সূত্র হচ্ছে P1 minus P0 plus D1, P1 minus P0 plus D1, P1 minus P0 plus D1। এই যে অংশটা আছে, এই অংশটা দুইটা পোরশন আছে। দেখো মুনাফার পরিমাণ বের করার সূত্র আমরা লিখতেছি P1 minus P0 তারপরে D1। এই যে P1 টা আছে সেটাকে বলা হচ্ছে মূলধনী লাভ এবং এই যে D1 এটা হচ্ছে তোমার মুনাফা জাতীয় আয় বা লাভ, মুনাফা জাতীয় আয়। এই মুনাফা জাতীয় আয় হচ্ছে তোমার D1, অর্থাৎ ডিভিডেন্ড বা লভ্যাংশ, সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। আর যদি সহজভাবে আমরা বলতে চাই যে আমাদের মুনাফা জাতীয় আয় এবং মূলধন জাতীয় আয় কোনটা, মূলধন জাতীয় হচ্ছে স্থায়ী সম্পত্তি ক্রয় বিক্রয়ের মাধ্যমে বা সিকিউরিটি বিক্রয়ের মাধ্যমে ক্রয় বিক্রয় করার ফলে যে লাভটা হয় সেটা হচ্ছে মুনাফা জাতীয় আয়। আর
সিকিউরিটি। আর সিকিউরিটি হতে যে ইনকাম পাওয়া যায়, যে মুনাফা পাওয়া যায়, বছর বছর যে পরিচালনা মুনাফাটা হয় সেটা হচ্ছে তার মুনাফা জাতীয় আয়। এই হচ্ছে টোটাল আমাদের মুনাফার হার বের করার নিয়ম। মুনাফার হার বের করার জন্য আমাদের সূত্রটা হবে P1 মাইনাস P0 প্লাস B1 ডিভাইডেড বাই P0 ইনটু 100। তোমরা এই অংশটা চাইলে লিখে রাখতে পারো। মুনাফার শতকরা হার হচ্ছে P1 মাইনাস P0 প্লাস B1 ডিভাইডেড বাই P0 ইনটু 100। আর মুনাফার পরিমাণ যদি বের করতে চাই তাহলে P1 মাইনাস P0 প্লাস B1, এটা হচ্ছে বের করার নিয়ম। এখানে P1 থেকে P0 বাদ দিলে যে অংশটা পাওয়া যায় সেটা হচ্ছে মুনাফা জাতীয় মূলধন জাতীয় আয়, এবং D1 যেটা যে অংশটাকে আমরা বলি মুনাফা জাতীয় আয়। ওকে, আমরা এই অংশটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা এরপরে আমরা চলে যাব ঝুঁকি। ঝুঁকি কি? ঝুঁকি ও মুনাফার হার চ্যাপ্টার যখন আমরা আলোচনা করতে যাব তখন আমাদেরকে প্রথমে জানতে হবে ঝুঁকি বলতে আমরা কি বুঝি। আসলে ঝুঁকি বলতে আমরা এই চ্যাপ্টারের তথ্য অনুযায়ী আমরা ঝুঁকি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে অনিশ্চয়তা, ভবিষ্যতের কোনো অনিশ্চয়তা, সেটা প্রাকৃতিক, মানুষ সৃষ্ট হোক, অর্থনৈতিক বা অন্য কোনো কারণে হোক, এমন কোনো অনিশ্চয়তা যে অনিশ্চয়তাটা আমরা আর্থিকভাবে পরিমাপ করতে পারি। অন্যভাবে আমাদেরকে বলতে পারি যে অনিশ্চয়তার যে অংশ আর্থিকভাবে পরিমাপ করা যায় তাকে বলা হয় ঝুঁকি। এখন অনিশ্চয়তার কি অংশ এবং কিভাবে পরিমাপ করা যায় সেটা সম্পর্কে আমি তোমাদেরকে বলি। ধরো কোন একজন ব্যক্তি, সে তার নিজস্ব জমি আছে, তার আমরা ধরে নিলাম তার 5 কাঠা জমি আছে। সে এই 5 কাঠা জমি সে ভাড়া দেওয়ার উদ্দেশ্যে সে 5 কাঠা জমির উপর 5 তলা বিল্ডিং তৈরি করলো। 5 কাঠা জমির উপর 5 তলা বিল্ডিং, এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে ভাড়া দিয়ে সে অর্থ উপার্জন করবে। এবং সে ধারণা করলো যে 5 কাঠা জমিতে আমার 1000 স্কয়ার ফিট করে আমার 10টা ফ্ল্যাট হবে, এবং প্রত্যেকটা ফ্ল্যাটের ভাড়া আমি 10,000 করে নির্ধারণ করব। এটা হচ্ছে তার অ্যাসেসমেন্ট। এখন এই যে 5 কাঠা জমির উপর তার যে ফ্ল্যাট আছে, তার যে 5 তলা বিল্ডিং আছে, 10 তলা বাড়ি আছে, 10 তলা বাড়ি আর যে ভাড়াটা আছে, সেই ভাড়াটার একটা অনিশ্চয়তা অবশ্যই কাজ করে। অনিশ্চয়তা কি কাজ করে? যেমন সে এই বাসাটা ভাড়া দিতে পাবে কিনা, যদি ধরো যে জায়গায় সে বিল্ডিংটা তৈরি করছে ওই জায়গার যদি চাহিদা বেশি থাকে, জনগণের আর্থিক সামর্থ্য যদি থাকে, তাহলে আমার মনে হয় সে তার যে প্রত্যাশা আছে 10,000 টাকা ভাড়া বেশি হইতে পারে, আবার কম হইতে পারে। এখন এই যে ভাড়া বেশি হবে না কম হবে, এটা কিছুটা সেন্স করা যায়। অর্থনৈতিক এই যে অংশটুকু আছে সেই অংশটুকুটা সে সামহাউ সে সেন্স করতে পারে যে এটা কতটুকু বেশি হবে বা কতটুকু কম হবে। হয়তোবা এক্স্যাক্টলি হবে না, সে নির্ধারণ করলো যে এটা আমার নেক্সট ইয়ারের মধ্যে আমার 5 তলা বিল্ডিং তৈরি হয়ে যাবে এবং আমি এটা 10,000 টাকা করে প্রতি মাসে ভাড়া দিব। হয়তোবা সে এটা পারবে না, বাট এরকম কোনো অনিশ্চয়তাও থাকতে পারে। প্রাকৃতিক অনিশ্চয়তা থাকতে পারে, ভূমিকম্প হতে পারে, অথবা এরকম কোনো আনওয়ান্টেড ক্যালামিটিস তৈরি হতে পারে, ঘূর্ণিঝড়, ভূমিকম্প বা সাইক্লোন যে কোনো হলো, যার কারণে তার বিল্ডিং এর স্ট্রাকচার ক্ষতিগ্রস্ত হয়ে গেল। এটাকে বলা হচ্ছে অনিশ্চয়তা। আমরা কখনোই চাই না যে এই এরকম একটা ক্যালামিটিস তার তৈরি হোক, কিন্তু কোনো কারণে ধরো এটা হয়ে গেল, এবং এটা কখন হবে সেটাও নিশ্চিত করে বলা সম্ভব না। তো এই যে সে এটা কোনোভাবে নিশ্চিত করতে পারতেছে না, অনিশ্চয়তা, এবং এই সে অনিশ্চয়তার এই অংশটুকু, আর এটা যদি অনিশ্চয়তা যদি সংঘটিত হয়েই যায়, ধরো ভূমিকম্প হয়েই গেল, এখন ভূমিকম্প হলে কতটুকু ক্ষয়ক্ষতি হবে এটা পরিমাপ করা কোনোভাবে সম্ভব না। তো এই যে অনিশ্চয়তার যে অংশটুকু, ভবিষ্যতের অনিশ্চয়তার যে অংশটুকু পরিমাপ করা সম্ভব নয় আগে থেকে, সেটাকে বলা হচ্ছে অনিশ্চয়তা। আর যেটা পরিমাপ করা সম্ভব সেটা হচ্ছে ঝুঁকি। বাসা ভাড়া কত হবে সে কিছু হইলেও হয়তো সেন্স করতে পারবে, তার সাথে, এবং এটা কম অথবা বেশি হবে। সে হয়তো এক্স্যাক্টলি সেন্স করতে পারবে না। তার প্রত্যাশা ছিল 10,000 টাকা, হয়তো বা এটা কম হবে বা বেশি হবে। তার প্রত্যাশা ছিল যে এই বাসাগুলো সারা বছর ধরে অকুপাই থাকবে, সারা বছরই ভাড়া হবে, কিন্তু দেখা গেল 2-1টা ফ্ল্যাট এটা ভাড়া হচ্ছে না,
2 মাস 4 মাস ধরে খালি থাকছে, এই বিষয়গুলো কাজ করে, অনিশ্চয়তাগুলো কাজ করে। যে অনিশ্চয়তার যে অংশটা আর্থিকভাবে পরিমাপ করা যায় সেটা হচ্ছে ঝুঁকি। তাহলে ঝুঁকি কি? যদি এটা নিশ্চিতভাবে পাওয়া যায় সেটা আর কোনো ঝুঁকি নাই, কিন্তু এটা যদি নিশ্চিতভাবে পাওয়া না যায় তখন সেটা ঝুঁকি হিসাবে গণ্য হবে। এবং আমাদের এই চ্যাপ্টারের আলোচনার মধ্যে আমাদের বলা হচ্ছে যে ঝুঁকি শুধুমাত্র কম পাইলেই যে ঝুঁকি সৃষ্টি হবে এরকম না, বেশি পাওয়ার যে এটা সম্ভাবনা সেটা হচ্ছে, অর্থাৎ ভবিষ্যতের যে প্রত্যাশিত আয় যেটা আমরা প্রাক্কলন করলাম সেই প্রত্যাশিত পরিমাণ আয় কম অথবা বেশি হওয়ার সম্ভাবনাকে ঝুঁকি বলছে। এখানে তোমার চ্যাপ্টারে বলা হচ্ছে ভবিষ্যতে যে আয়টা আমরা প্রত্যাশা করছি, আমরা অনুমান করছি, সেই অনুমানটা কম অথবা বেশি দুইটাই ঝুঁকির অন্তর্ভুক্ত। এটা কম হইতে পারে, বেশি হইতে পারে। এই যে কম হইতে পারে অথবা বেশি হইতে পারে, কম বা বেশি হওয়ার সম্ভাবনা থেকে আমরা ঝুঁকি বলছি। ঝুঁকি আসলে কিভাবে পরিমাপ করে? কোম্পানি যে কাজটা করে সেটা হচ্ছে কোম্পানি ঝুঁকিগুলো গাণিতিকভাবে পরিমাপ করার চেষ্টা করে। ঝুঁকি গাণিতিকভাবে পরিমাপ করার জন্য অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করে কোম্পানি। অনেক ধরনের পদ্ধতির মধ্যে কিছু পদ্ধতি আছে যেগুলো কোম্পানি কম্পিউটারের মাধ্যমে সিমুলেশন করে ব্যবহার করে। কম্পিউটারের মাধ্যমে সিমুলেশন করে, ধরো কোনো একটা প্রতিষ্ঠান সে চাইতেছে যে একটা হোটেল এন্ড রিসোর্ট দিবে, যে রিসোর্টের তার যাবতীয় সুযোগ সুবিধা সে এগুলো অ্যাভেল করবে, রিসোর্টের সুযোগ সুবিধা, এবং তার যে হোটেল রুম আছে সে রুমগুলো ভাড়া দিবে, আর এখানে আলাদা করে লাঞ্চ বা ডিনার প্যাকেজ রাখবে। যারা নিয়মিত অতিথি না তারা লাঞ্চ অথবা ডিনারের সুযোগ সুবিধা গ্রহণ করবে এবং এর বিনিময়ে কোম্পানিকে পে করবে। এখন কথা হচ্ছে কোম্পানি যখন ওই প্রজেক্ট গ্রহণ করবে, গ্রহণ করার আগে কোম্পানি যেটা করে এটা রিস্ক গুলো অ্যাসেসমেন্ট করে। তার রিস্ক কি হতে পারে? বিভিন্ন ধরনের রিস্ক হতে পারে। একটা অন্যতম রিস্ক হতে পারে এখানে সে যে প্রত্যাশা করতেছে, আমি ধরে নিলাম সে 25টা রুম সে এখানে তৈরি করবে, 25টা রুম থাকবে, তার এখানে লাঞ্চ এবং ডিনারের খাবারের ব্যবস্থা থাকবে, এবং অন্যান্য যে এন্টারটেইনমেন্ট বিনোদনের জন্য জায়গা থাকবে, বিনোদনের আলাদা জায়গা থাকবে, এবং সে তিন জায়গা থেকে সে ইনকাম করবে। তো 3 জায়গা থেকে ইনকাম করলে তার ঝুঁকিটা কিভাবে সে পরিমাপ করবে? এবার সে পরিমাপ করবে, হ্যাঁ আমার 25টা রুম, আমি প্রত্যেকটা রুম যদি সারা বছর অকুপাইড থাকে তাহলে কত টাকা? এখন সারা বছর তো অকুপাইড থাকবে না। সে একবার চিন্তা করলো যে না, 25টা রুম হয়তো বা সারা বছর থাকবে না, আমার 25টা রুম অন এন এভারেজ 200 দিন হয়তো বা ভাড়া দিতে পারবো, বাকি দিনগুলো আমি ভাড়া দিতে পারবো না। অথবা সে চিন্তা করলো যে না, আমি যদি একেবারে অর্থনৈতিক অবস্থা খারাপ হয়, লোকজনের আর্থিক সচ্ছলতা না থাকে, তখন হয়তো বা সে রিসোর্টের যে খরচটা বেয়ার করতে পারবে না, তখন আরো কম ব্যবহার করবো, হয়তো বা সর্বোচ্চ আমি 100 দিন এটা ব্যবহার করতে পারবো। তো 100 দিন যদি ব্যবহার করতে ভাড়া দিতে পারি তাহলে আমার কত টাকা ইনকাম হবে, কত টাকা খরচ হবে। আমি যদি 200 দিন ভাড়া দিতে পারি, আমি যদি 300 দিন ভাড়া দিতে পারি, আমি যদি সারা বছর ধরে এটা ভাড়া দিতে পারি তাহলে কত হবে, সেটা বিভিন্ন ভাবে এগুলো সাধারণত কম্পিউটারে সিমুলেশন করা হয় যে কোন অংশটা কতটুকু হবে, একটা দিলে কত হবে না হবে। খাবারের প্যাকেজ, এখন সে বললো যে আমি যদি প্রত্যেক লাঞ্চের ক্ষেত্রে আমি যদি 100 গেস্টকে আপ্যায়ন করতে পারি তাহলে আমার কত টাকা বেনিফিট হবে, 100 বেশি হলে কত হবে, 100 কম হলে কত হবে। বিনোদনের জন্য সে টিকিট বিক্রি করবে, কতটা টিকিট বিক্রি করলে কত টাকা হবে, এটার জন্য সে বিভিন্ন ভাবে তার ইনকাম গুলো অ্যাসেসমেন্ট করার চেষ্টা করে। এই ইনকাম গুলো অ্যাসেসমেন্ট করে তাহলে তখন সে চিন্তা করে যে আসলে আমার কত পার্সেন্ট থেকে কত পার্সেন্ট হারে লাভ হবে এবং কিভাবে হবে, সেটার জন্য তার মুনাফার হারের যে সূত্রটা আছে সেই সূত্র প্রয়োগ করে সে মুনাফার হার বের করে। ধরো তার যে প্রত্যাশা, ইকোনমির অবস্থা খুব ভালো, খুব চাঙ্গা অর্থনৈতিক অবস্থা, এই অর্থনৈতিক অবস্থা সবচেয়ে ভালো চলতেছে, এবং এই অর্থনৈতিক অবস্থায় সে খাবারও বেশি বিক্রি করতে পারবে, তার হোটেল রুমও অনেক বেশি দিন বুকিং থাকবে, বিনোদনের জায়গা যেটা আছে এখানেও মানুষ অনেক বেশি অবস্থা করবে, অবস্থা বজায় থাকবে, এবং সেক্ষেত্রে তার যে অর্থনৈতিক অবস্থাটা আছে সেই অর্থনৈতিক অবস্থাটা খুব ভালো চলবে। এই অর্থনৈতিক অবস্থা যেটা আছে তার অর্থনীতিতে চাঙ্গা বা বিরাজ করবে। এই অর্থনীতিতে যদি তার চাঙ্গা বা বিরাজ করে তাহলে সে অ্যাসেসমেন্ট করলো তার যে আমরা ধরে নিলাম যে তার
অর্থনৈতিক অবস্থা। এবং অর্থনৈতিক অবস্থা আমরা ধরে নিলাম তার অর্থনৈতিক অবস্থা খুব চাঙ্গা বা বিরাজ করবে, খুব ভালো চলবে। এবং এইভাবে যদি তার অর্থনৈতিক অবস্থা খুব ভালো চলে তাহলে তার মুনাফার হার, এই মুনাফার হার হবে তার 20%। ফর এক্সাম্পল, অর্থনৈতিক অবস্থা যদি তার খুব ভালো চলে সেক্ষেত্রে তার ধরে নিলাম যে তার মুনাফার হার হবে 20%। আবার অর্থনৈতিক অবস্থা যদি স্বাভাবিক চলে, যে স্বাভাবিক অবস্থা যদি অর্থনীতিতে বিরাজ করে তাহলে সে গড়ে 12% হারে লাভ করতে পারবে। আবার বললো অর্থনৈতিক মন্দাভাব, অর্থনীতিতে বিভিন্ন ধরনের অসুবিধা হলো, মহামারীর সৃষ্টি হলো, অথবা অন্য কোনো পরিস্থিতির সৃষ্টি হলো, যে পরিস্থিতির কারণে হোটেল এন্ড রিসোর্টের যে ব্যবসা আছে সেই ব্যবসাটা খুব মন্দা অবস্থায় গেছে, এবং যদি খুব বেশি মন্দা অবস্থায় যায় তার কিছু তো ফিক্সড কস্ট বহন করতে হয়। সব ব্যবসায় আমরা জানি যে কিছু খরচ আছে যেগুলো স্থায়ী খরচ, যেমন স্থায়ী কর্মচারীদের বেতন ভাতা দিয়ে আছে, অথবা যে জায়গা আছে সেই জায়গার ভাড়াটা আছে, কিছু কিছু সম্পত্তির অবশ্যই ধরতে হয়, এর কিছু ফিক্সড কস্ট করতে হয়। তো ফিক্সড কস্টে এখন সে ওই ফিক্সড কস্ট বহন করার জন্য, তার স্থায়ী ব্যয়গুলো বহন করার জন্য প্রয়োজনীয় আয় করতে পারে না, এর জন্য তার লস হয়ে গেছে। আমরা ধরে নিলাম যে মন্দা অবস্থার ক্ষেত্রে তার লস হয়ে গেল 5%, এবং এখানে তার মুনাফা হচ্ছে নেগেটিভ বা -5%। তার অর্থনৈতিক অবস্থা যেটা আছে একটা হচ্ছে চাঙ্গা, যদি ভালো অর্থনৈতিক অবস্থা বিরাজ করে সে 20% হারে ইনকাম করবে। স্বাভাবিক অবস্থা যদি বিরাজ করে তাহলে সে 12% হারে ইনকাম করবে, এবং অর্থনীতিতে যদি মন্দাভাব বিরাজ করে তাহলে সে -5% হারে ইনকাম করবে। এই যে সে অ্যাসেসমেন্ট গুলো করলো, এই অ্যাসেসমেন্ট গুলো হচ্ছে তার একটা অনুমানের উপর ভিত্তি করে, এটাকে বলা হয় সম্ভাবনা। সম্ভাবনা যারা ইন্টারমিডিয়েট পরিসংখ্যান নিয়েছো তারা নিশ্চয়ই সম্ভাবনা পড়েছো, তাদের যারা নাও নয় তাদের জন্য একটু সংক্ষেপে বলি। সম্ভাবনা হচ্ছে যে কোনো ঘটনা ঘটবে কি ঘটবে না সেটা নিশ্চয়তা সাধারণত সম্ভাবনা দ্বারা প্রকাশ করে। একটু সংক্ষেপে যদি বলি, ধরো একটা কয়েন টস করা হলো, এটাতে হেড আছে টেল আছে, তাহলে আমি যদি কয়েনটা টস করি তাহলে এটা হয়তো বা হেড আসবে হয়তো বা টেল আসবে, তাহলে হেড আসার সম্ভাবনা 50%, টেল আসার সম্ভাবনা 50%, এভাবে প্রকাশ করা হয়। এখন এই যে মুনাফার হারগুলো আছে, চাঙ্গাভাব হলে কত হবে, স্বাভাবিক অবস্থা হলে কত হবে, বন্ধ অবস্থা কত হবে, এটা সম্ভাবনা কত হইতে পারে সেটা অঙ্কে বলা থাকবে। তোমার অঙ্কে দেখবা যে সম্ভাবনার মান দেয়া থাকবে। সকল অঙ্কে সম্ভাবনার মান থাকে না, কিছু কিছু অঙ্কে সম্ভাবনার মান দেয়া ছাড়াও অন্যভাবে করা যায়। আজকে আমরা যেটা থাকবো সেটা হচ্ছে অঙ্কের মধ্যে যদি সম্ভাবনার মান দেয়া থাকে তখন কিভাবে অঙ্ক করতে হয়। অঙ্কে যদি সম্ভাবনার মান দেয়া থাকে, আমরা ধরে নিলাম যে চাঙ্গাভাব বিরাজ করবে, এরকম সে অ্যাসেসমেন্ট করলো, বিভিন্ন ইকোনমিক ফ্যাক্টর গুলো আছে, তার ব্যবসা পরিচালনা করার সময় দেখা যায় সে বিভিন্ন ধরনের টুলস ব্যবহার করে, এক্সপার্ট যারা আছে তাদের সিদ্ধান্ত নেয়, এবং অন্যান্য সামগ্রিক ভাবে যে অর্থনৈতিক যে অবস্থাগুলো আছে সেই অর্থনৈতিক অবস্থাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করে, এবং বিশ্লেষণ করে সে দেখলো তার যে চাঙ্গাভাব বিরাজ করার সম্ভাবনা হচ্ছে 30% বা 0.30। স্বাভাবিক অবস্থা বিরাজ করার সম্ভাবনা তার খুব বেশি, এবং স্বাভাবিক অবস্থায় বিরাজ করার সম্ভাবনা হচ্ছে 0.50%, আর মন্দা অবস্থায় বিরাজ করার সম্ভাবনা হচ্ছে 0.20%। এটা হচ্ছে তার সম্ভাবনা। এখন কথা হচ্ছে এই যে প্রজেক্ট, ধরে নিলাম যে রিসোর্টের প্রজেক্ট, সে একটা রিসোর্ট দিবে, একটা রিসোর্ট প্রজেক্ট সে তৈরি করতে চায়। এই প্রজেক্টের মধ্যে তার তিনটা অর্থনৈতিক অবস্থা আছে, চাঙ্গাভাব হলে কিরকম হবে, স্বাভাবিক অবস্থায় কি হবে, এবং মন্দ অবস্থা হলে কিভাবে হবে, এবং এই রিসোর্টের ব্যবসা তৈরি করার ক্ষেত্রে তার যে সম্ভাবনাটা আছে সেই সম্ভাবনাটাও দেওয়া আছে। এই সম্ভাবনার উপর ভিত্তি করে আমাদেরকে এগুলো অ্যানালাইসিস করতে হবে। এটার আয় ব্যয় ঝুঁকি কতটুকু ঝুঁকি হতে পারে সেই ঝুঁকিটা অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করার জন্য এই যে টুলস গুলো ব্যবহার করা হয় সেগুলোর মধ্যে এক নাম্বারটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। প্রত্যাশিত আয়ের হার বা এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত আয়। প্রত্যাশিত আয়ের হার হচ্ছে সিকিউরিটি গুলো যে গড় আয়ের হার
সিকিউরিটি গুলোর যে গড় আয়ের হার সেটাকে বলা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার। এটাকে এক্সপেক্টেড রিটার্ন দ্বারা প্রকাশ করা হয়, কোন কোন বইয়ে এক্স বার দ্বারা প্রকাশ করা হয়, কোন কোন বইয়ে আবার আর বার দ্বারাও প্রকাশ করা হয়। তিনটাই সঠিক, তোমার যেটা পছন্দ হয় অথবা তোমার বইয়ে যেটা ফ্রিকোয়েন্সি বেশি এটা দেবে। তবে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ইয়ার, প্রায় বইয়ে ইয়ার ব্যবহার করা হয়। এক্সপেক্টেড রিটার্ন এটাকে সংক্ষেপে ইয়ার দ্বারা প্রকাশ করা হয়। এগুলো রেয়ারলি ইউজ করা হয়, বাট এটা বেশি ইউজ করা হয় এক্সপেক্টেড রিটার্ন। এই এক্সপেক্টেড রিটার্ন ব্যবহার করার বা বের করার সূত্র হচ্ছে সামেশন আরআই ইনটু পিআই। সামেশন আরআই ইনটু পিআই। আরআই হচ্ছে রিটার্ন, পিআই হচ্ছে প্রবাবিলিটি বা সম্ভাবনা। এই যে মুনাফার হার, এই মুনাফার হারগুলো হচ্ছে আর সম্ভাবনার মান হচ্ছে পি। এখন যতগুলো আছে সবগুলো কি করতে হবে, যোগ করতে হবে, সামেশন করতে হবে। যেমন প্রথমটার মুনাফার হার হচ্ছে 20%, তাহলে 20% ইনটু 0.30 যোগ 12% ইনটু 0.50 যোগ মাইনাসের 5% ইনটু 0.20। 20% ইনটু 0.30 যোগ 12% ইনটু 0.50 যোগ মাইনাসের 5% ইনটু 0.20। এই যে এটা বের হলো সেটা হচ্ছে প্রত্যাশিত আয়। আমরা এখন এগুলোর মান বের করি। এটা 20% 0.30 দিলে হয় 6%, এটা হয় 6%, এটা হয় মাইনাসের 1%। 6 6 12, 12 থেকে 1 থেকে 11%। অর্থাৎ তার যে সিকিউরিটিটা আছে সেই সিকিউরিটি হইতে সে গড়ে 11% হারে আয় উপার্জন করবে। সিকিউরিটি হইতে গড়ে সে উপার্জন করবে 11% আয়। এটা হচ্ছে প্রত্যাশিত আয়ের হার বের করার সূত্র। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারছো। এখন আরেকটা টুলস ব্যবহার করা হয়, সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি হচ্ছে ঝুঁকির মাত্রা পরিমাপ করার জন্য একটা পদ্ধতি। এই পদ্ধতি অনুযায়ী আমাদের যে প্রত্যাশিত আয়ের হার হইতে আমার সিকিউরিটির আয়ের হারগুলো কত গড়ে কতটুকু দূরে অবস্থান করছে বা গড় ব্যবধান কত সেটা বের করার জন্য আদর্শ বিচ্যুতি বের করা হয়। অঙ্কের আয়ের হার হইতে প্রত্যাশিত আয়ের হারের যে ব্যবধানটা আছে সেই ব্যবধানটার গড়টাই হচ্ছে মূলত প্রত্যাশিত আদর্শ বিচ্যুতি। এই আদর্শ বিচ্যুতিকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। আমরা সাবজেক্টের আচ্ছা আমরা যেটা করব সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি বের করব। আদর্শ বিচ্যুতিকে সিগমা দ্বারা প্রকাশ করা হয়। গ্রিক ওয়ার্ড সিগমা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আদর্শ বিচ্যুতির ইংরেজি হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এটাকে গ্রিক ওয়ার্ড সিগমা দ্বারা প্রকাশ করা হয়। এই আদর্শ বিচ্যুতি বের করার সূত্রটা হচ্ছে রুট ওভার সামেশন আরআই মাইনাস ইয়ার হোল স্কয়ার ইনটু পিআই। সামেশন আরআই মাইনাস ইয়ার হোল স্কয়ার ইনটু পিআই। ইয়ার হোল স্কয়ার ইনটু পিআই। এই অঙ্কটার ক্ষেত্রে আরআই হচ্ছে মুনাফার হার। আমরা একটু দেখি, মুছে ফেলতে হবে। আমরা যদি দেখি আরআই মান বসাই, আরআই হচ্ছে প্রথমটার 20% বিয়োগ এক্সপেক্টেড রিটার্ন আমরা বের করছি 11% এবং এক্সপেক্টেড রিটার্ন সব ক্ষেত্রে 11%ই হবে। স্কয়ার ইনটু সম্ভাবনার মান হচ্ছে 0.30 প্লাস আবার আমরা দিব 12% বিয়োগ 11% হোল স্কয়ার ইনটু 0.50 প্লাস মাইনাসের 5% বিয়োগ 11% হোল স্কয়ার ইনটু 0.20। এটা আমরা মান বসানো হয়ে গেল। এবার কি করব, আমরা মানগুলো দিব। 20 থেকে 11 গেলে 9, 9 কে স্কয়ার করলে 81, 81 কে 0.30 দ্বারা আমরা গুণ করব। 20 বিয়োগ 11 এটাকে স্কয়ার করব, 0.30
তাহলে আনসার হয় 243। এটার আনসার হয় 243 যোগ 12 বিয়োগ 11, এটাকে স্কয়ার করলে হয় 1, 1 এর স্কয়ার করলে 1 ই হয়, 1 এর ক্রিয়া হচ্ছে 0.50 যোগ মাইনাসের 5 মাইনাসের 11, মাইনাসের 5 আর মাইনাসের 11 যোগ করলে হয় 16। আর স্কয়ার করার ক্ষেত্রে একটা নিয়মটা হচ্ছে যখন কোনো সংখ্যা স্কয়ার করা হয় তখন মাইনাসের যে সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলো প্লাসের হয়ে যায়। 256 হয় 16 কে স্কয়ার করলে, 256 কে আমরা যদি 0.2 দ্বারা গুণ করি তাহলে আনসার হয় 16 কে স্কয়ার করব, স্কয়ার করে এটা গুণ করব 0.2 দ্বারা, তাহলে আনসার হয় 51.20, 51.20। তাহলে এবার আমরা সবগুলো যোগ করব, 243 যোগ 0.50 যোগ 51.20 সমান 294.7%। তাহলে রোড ওভার করলে হয় 17.1668%। এ হচ্ছে আদর্শ বিচ্যুতি। অর্থাৎ আমাদের যে মানগুলো আছে, আমাদের অঙ্কের যে মানগুলো আছে সেই মানগুলো আমাদের গড় মান হতে গড়ে 17.668% ব্যবধান বা দূরে অবস্থিত। এটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। অনেক সময় এই আদর্শ বিচ্যুতির সাথে আরেকটা সাপ্লিমেন্টারি দেওয়া থাকে যে বেদাঙ্ক বের করতে বলে। বেদাঙ্ক বা ভেরিয়েন্স, ভেরিয়েন্স হচ্ছে সিগমাকে স্কয়ার করলে ভেরিয়েন্স পাওয়া যায়। তাহলে আমরা ভেরিয়েন্স এটা বের করতে পারি, সেটা হচ্ছে এই যে সিগমা যেটা আছে, সিগমার যে মান আছে এটাকে স্কয়ার করতে হবে। তো সিগমার মান হচ্ছে এটা, সিগমার মান হচ্ছে রোড ওভার সামেশন ri মাইনাস er, ri মাইনাস er হোল স্কয়ার ইনটু pi। এখন এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা জানি রুট এবং স্কয়ারে কাটাকাটি হয়ে যায়। তাহলে রুট এবং স্কয়ারে যদি কাটাকাটি হয়ে যায় তাহলে आंसर হয় ri মাইনাস er হোল স্কয়ার ইনটু pi। ri মাইনাস er হোল স্কয়ার ইনটু pi। আরো সংক্ষেপে যদি আমরা বলি তাহলে আমাদের এই যে মানগুলো আছে এই মানগুলোর মধ্যে রোড ওভার ছাড়া যে মানটা সেটা হচ্ছে ভেরিয়েন্স। যেমন এই অঙ্কটার বেলায় আমাদের ভেরিয়েন্সের মান হবে 294.7%। এই যে আমরা অঙ্ক করলাম সামেশন ri মাইনাস pi হোল স্কয়ার, মান বসাইলাম, এখন এটার आंसर হবে কত? 294.7%। আরো যদি আমরা সহজ করে বলতে চাই যে বেদাঙ্ক বা ভেরিয়েন্স কে রুট ওভার করলে সিগমার মান পাওয়া যায়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আর সিগমাকে যদি আমরা স্কয়ার করি, সিগমার যে মানটা আছে 17.1668, এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে মান পাবো 294.7%। সিগমাকে স্কয়ার করলে ভেরিয়েন্সের মান পাওয়া যায়, আর ভেরিয়েন্সকে রুট ওভার করলে সিগমার মান পাওয়া যায়। এটা একটা বিষয়। আরেকটা বিষয় যেটা আমাদের আসে অনেক সময় সেটা হচ্ছে বিভেদাঙ্ক বের করা। বিভেদাঙ্কের ইংরেজি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। বিভেদাঙ্ক এর ইংরেজি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। এটাকে সংক্ষেপে সিবি দ্বারা প্রকাশ করা হয়। সিবি বের করার সূত্র হচ্ছে সিগমা ডিভাইডেড বাই er ইনটু x। এই অঙ্কে সিগমার মান আমরা পেয়েছি 17.1668%। ইয়ার প্রত্যাশিত আয় হার এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 11% ইনটু 100। তাহলে 17.1668% কে আমরা যদি 17.1668% কে আমরা যদি 11% দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করি তাহলে आंसर হয় 156.06%। 156.06%। এটা হচ্ছে আমার आंसर। ওকে,
তাহলে আমরা পেয়ে গেলাম আমাদের যে আনসারটা আছে সেই আনসারটা আমরা পেয়ে গেলাম। এখানে আমরা কি কি দেখালাম, যে প্রত্যাশিত আয়ের হার, এখানে আমরা দেখালাম প্রত্যাশিত আয়ের হার, আদর্শ বিচ্যুতি, বেদাঙ্ক এবং বিভেদাঙ্ক। আমরা আগামী দিন এই চ্যাপ্টারের উপর ভিত্তি করে আরেকটা অঙ্ক করব এবং এটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। আজকে আমরা একটু বুঝে নিই। সেটা হচ্ছে আমাদের অঙ্কে যদি মুনাফার হার বের করার কথা বলা থাকে, মুনাফার হার বের করার সূত্র হচ্ছে P1 মাইনাস P0 প্লাস D1 ডিভাইডেড বাই P0। অঙ্কে যদি বলা হয় যে মুনাফার হার নির্ণয় করো, তাহলে সূত্র হচ্ছে P1 মাইনাস P0 প্লাস D1 ডিভাইডেড বাই P0। এটা হচ্ছে মুনাফার হার বের করার সূত্র। এটা আমরা পেয়ে যাব। মুনাফার হার বের করতে হবে। এরপরে আমাদেরকে যদি বলে যে ঝুঁকির পরিমাপগুলো বের করো, ঝুঁকির পরিমাপ পূরণ করার জন্য তোমাকে একটা অঙ্ক দেওয়া থাকবে। এই অঙ্কে দেওয়া ছিল যে তিনটা অর্থনৈতিক অবস্থার কথা বর্ণনা ছিল। একটা হচ্ছে মন্দাবস্থা, একটা স্বাভাবিক অবস্থা অর্থনৈতিক অবস্থা, আর একটা হচ্ছে চাঙ্গাভাব। তো তিনটা অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে সম্ভাবনার মান দেওয়া ছিল। কোন কোন অঙ্ক থাকবে সেগুলো সম্ভাবনার মান দেওয়া থাকবে, আবার কোন কোন অঙ্ক থাকবে যেগুলো সম্ভাবনার মান দেওয়া থাকবে না। যখন অঙ্কের মধ্যে সম্ভাবনার মান দেওয়া থাকবে, তখন আমাদের প্রত্যাশিত আয়ের হার বা এক্সপেক্টেড রিটার্ন বা এক্স বার বা ইয়ার যাই বলি না কেন, এটা বের করার সূত্র হচ্ছে সামেশন আরআই ইনটু পিআই। সামেশন আরআই ইনটু পিআই। আমাদের অঙ্কের মধ্যে আয়ের হার দেওয়া ছিল 20%, 12%, -5%, আর প্রবাবিলিটি বা সম্ভাবনার মান দেওয়া ছিল 0.30, 0.50, 0.20। এর জন্য আমাদের আনসার হচ্ছে 20% ইনটু 0.30, 12% ইনটু 0.50 এবং -5% ইনটু 0.20। এটা প্লাস মাইনাস করলে আনসার হয় 11%। 11% হচ্ছে আমার প্রত্যাশিত আয়ের হার। এবার আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে আদর্শ বিচ্যুতি। আদর্শ বিচ্যুতি বের করার সূত্র এটা হচ্ছে রুট ওভার সামেশন আরআই মাইনাস ইয়ার হোল স্কয়ার ইনটু পিআই। এখানে আরআই হচ্ছে 20% প্রত্যাশিত আয়ের হার, আর এক্সপেক্টেড প্রত্যাশিত আয়ের হার যেটা এক্সপেক্টেড রিটার্ন হচ্ছে 11% হোল স্কয়ার ইনটু প্রথমটার মান হচ্ছে 0.30, তারপর এটা হচ্ছে 12% মাইনাস 11% ইনটু 0.50, তারপর এটা হচ্ছে -5% মাইনাস 11% স্কয়ার ইনটু 0.20। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করলে আমরা মান পাই 294.7% এবং রুট ওভার করলে 17.1668%। এটা হচ্ছে আদর্শ বিচ্যুতি বের করার সূত্র। বেদাঙ্ক হচ্ছে সিগমাকে স্কয়ার করলে আমরা বেদাঙ্ক পাই। সিগমাকে যখন আমরা স্কয়ার করি তখন বেদাঙ্ক পাই। সোজা কথা, এই যে মানটা আছে এই মানটা যদি রুট ওভার ছাড়া বিবেচনা করি এটা হচ্ছে বেদাঙ্ক, আর যদি রুট ওভার দিয়ে বিবেচনা করি তখন আদর্শ বিচ্যুতি। এখানে রুট ওভার ছাড়া বিবেচনা করলে আমরা এটা রুট স্কয়ারে কাটা চলে যায়, রুট ওভার ছাড়া বিবেচনা করলে আর মান হয় এটা 294.7%। 294.7%। অন্যভাবে বলতে পারি আমরা সিগমাকে স্কয়ার করলে বেদাঙ্ক পাওয়া যায়, আর বেদাঙ্ককে রুট ওভার করলে সিগমার মান পাওয়া যায়। বেদাঙ্ককে যদি আমরা স্কয়ার করি তাহলে সিগমার মান পেয়ে যাব। এরপরে হচ্ছে বিভেদাঙ্ক। বিভেদাঙ্ক ইংরেজি হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন বের করার সূত্র হচ্ছে সিগমা বাই ইয়ার। সিগমার মান হচ্ছে 17.168%। এটাকে প্রত্যাশিত আয়ের হার 11% দ্বারা ভাগ করলে আনসার হয় 156.06%। এটা হচ্ছে বিভেদাঙ্ক বের করার নিয়ম। বিভেদাঙ্ককে আসলে একটা রিলেটিভ মেজার বলা হয়। এটা যখন একাধিক সিকিউরিটির মধ্যে তুলনা করা হয় তখন বিভেদাঙ্কের মানটা খুব কাজে দেয়। আমরা আগামী ক্লাসে একাধিক সিকিউরিটির মধ্যে কিভাবে তুলনা করতে হয় সেই বিষয়গুলো একটু শিখবো। আজকের এই ক্লাস ধৈর্য ধরে এখানে উপস্থিত থাকার জন্য, ধৈর্য ধরে অনলাইনে যুক্ত হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও বিশ্ব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে এবং পয়লা ফাল্গুনের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।